হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স স্টেয়ার্স। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। যে কোনো একটা মুভিং বডি সে যে ধরনের মুভমেন্ট করুক না কেন, অর্থাৎ একমাত্রিক গতি হোক, দ্বিমাত্রিক গতি হোক বা ত্রিমাত্রিক গতি হোক। একমাত্রিক গতি অর্থাৎ সরল রৈখিক গতি, দ্বিমাত্রিক গতি অর্থাৎ কোনো একটা তল বরাবর গতি, ত্রিমাত্রিক গতি অর্থাৎ স্পেসে বা শূন্যে তার গতি। তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক যে ধরনের গতিই হোক না কেন, বস্তুর একটা নির্দিষ্ট সময়ে বা একটা নির্দিষ্ট মুহূর্তে বস্তুটা কোন জায়গায় আছে, কোন অবস্থানে রয়েছে, সেই অবস্থানটাকে যদি আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করে থাকি, তাহলে আমরা যে ভেক্টর পাই সেটাকে আমরা বলি অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর। তাহলে এই যে পজিশন ভেক্টর, সেটা ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে বা একমাত্রিক গতির ক্ষেত্রে বা টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে বা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে বা থ্রি ডাইমেনশনাল মোশন বা ত্রিমাত্রিক গতির ক্ষেত্রে কিভাবে আমরা প্রকাশ করব ভেক্টোরিয়ালি, সেটা আমরা আজকে শেখার চেষ্টা করব এবং খুব ভালোভাবে ডেমনস্ট্রেশনের মাধ্যমে এটা আমরা শেখানোর চেষ্টা করব। যখন ত্রিমাত্রিক আসবে তখন বোঝানোটা একটু হলেও কঠিন, বোর্ডের উপরে বোঝানোটা একটু হলেও কঠিন। সেজন্য তোমাদের জন্য এই যে একটা আমরা ডেমনস্ট্রেশন করে দেখানোর জন্য এই জিনিসটা ইউজ করে থাকবো। এই যে স্মাইলি, এটাকে আমি ইউজ করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা ওয়ান ডাইমেনশন বা একমাত্রিক দিয়ে সূচিত, মানে একমাত্রিক দিয়েই প্রথমে কাজটা করে নিই। চলো, ধরে নাও ও মূল বিন্দু বা অরিজিন, অর্থাৎ প্রাইমারিলি যখন আমরা গণনা শুরু করছি সেই মুহূর্তে কোনো একজন ব্যক্তি ধরে নাও এখানে দাঁড়িয়ে আছে, কোথায়? ও বিন্দুতে। এখন ও বিন্দুতে একটা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, তারপর সে ও বিন্দু থেকে সোজা পথ বরাবর, একদম না বেঁকে, অভিমুখ চেঞ্জ না করে সোজা এই বরাবর চলতে শুরু করলো। তাহলে কি বললাম? সোজা এই বরাবর চলতে শুরু করলো। ধরে নিই এই দিক বরাবর যে অক্ষটা রয়েছে সেটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে এটা ধনাত্মক এক্স অক্ষ। ঠিক আছে, এবার দেখো ও বিন্দু থেকে ব্যক্তি যাত্রা শুরু করে মনের আনন্দে এই দিকে যাচ্ছে। যেতে 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 ব্যক্তি কোনো এক মুহূর্তে এখানে গিয়ে পৌঁছালো। কোনো এক মুহূর্তে বলতে ধরে নিলাম যাত্রা শুরু করার 10 মিনিট পর সে পি বিন্দুতে পৌঁছালো। তার মানে যাত্রা শুরুর এক্স্যাক্টলি 10 মিনিটস বা পরে, 10 মিনিটস পরে সে কোথায় আছে? তাহলে সে এখন পি বিন্দুতে আছে। তাহলে তার অবস্থান কোথায়? পি বিন্দুতে। বুঝলাম। এখন সে ও বিন্দুর থেকে কতটা গিয়েছে? ও বিন্দুর থেকে সে কতটা গিয়েছে? ও পি দূরত্ব। তাহলে সে যে ডিস্টেন্সটা কভার করেছে, যে দূরত্ব সে অতিক্রম করেছে, সেটা কত? সেটা ইকুয়াল টু ওপি। যেহেতু ওর মোশনটা এক্স অক্ষ বরাবর হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে ওপি ইকুয়াল টু স্মল এক্স, যেখানে ও থেকে পি পর্যন্ত দূরত্বকে আমরা কি বললাম? স্মল এক্স বললাম। তাহলে এই যে দূরত্ব, সেটাকে আমরা কি বললাম? স্মল এক্স বললাম। এবার দেখো, আমরা তো ভেক্টর আগেই পড়ে নিয়েছি, ইউনিট ভেক্টর আমরা পড়ে নিয়েছি। এবার ব্যক্তি দ্বারা যে অতিক্রান্ত দূরত্ব এক্স, সেটা দেখো, তার একটা ব্যক্তি শুধু দূরত্ব এক্স অতিক্রম করলো নয়, একটা নির্দিষ্ট দিকে এক্স দূরত্ব অতিক্রম করলো, তাই না? পার্টিকুলার একটা ডাইরেকশনে সে এক্স দূরত্ব অতিক্রম করলো। সেই পার্টিকুলার ডাইরেকশনটা কোনটা? সেই পার্টিকুলার ডাইরেকশন কোনটা? অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ বরাবর। তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর যেহেতু সে গিয়েছে, তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করে থাকি? আমরা ব্যবহার করে থাকি আই ক্যাপ। তাহলে আমরা যদি এই যে মানটা রয়েছে তার সঙ্গে আই ক্যাপটা আমরা গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে এখানে আমরা পেয়ে যাব এক্স ভেক্টর। তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স ভেক্টর। বুঝতে পারলাম? তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স ভেক্টর। তাহলে এই যে দূরত্বকে মানে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, ব্যক্তি দ্বারা অতিক্রান্ত দূরত্বকে আমরা ভেক্টর রূপে প্রকাশ করলে কি পেলাম? এক্স ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ। এখন দেখো
পজিশন ভেক্টর বোঝানোর সময় দূরত্বটাকে আমরা সব সময় সাধারণভাবে দূরত্বটাকে সবসময় আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে যদি আর দ্বারা প্রকাশ করতাম তাহলে এক্স এর জায়গায় সিম্পলি কি হতো, আর হতো। আমি ধরে নিতাম যে ও থেকে পি পর্যন্ত দূরত্ব, আমি এক্স না ধরে তখন যদি ধরে নিতাম আর, তাহলে এটা কি পাওয়া যেত, এটা আমরা চাইলে লিখতে পারতাম যে এইটাই ইকুয়াল টু এক্স আই ক্যাপ। ঠিক আছে, ভেক্টর ফর্মটা যখন আমরা লিখি তখন সেটাকে আমরা আর ভেক্টর বলি। পজিশনটাকে বোঝানোর জন্য যে ভেক্টর আমরা ইউজ করি সেটা হচ্ছে আর ভেক্টর। তাহলে এখানে আর ভেক্টরটা অ্যালং এক্স অ্যাক্সিস হওয়ার কারণে কেবলমাত্র তার এক্স কম্পোনেন্টটাই আমরা ইউজ করতে পারবো, যেহেতু সে একটা নির্দিষ্ট অক্ষ বরাবর চলছে। তাহলে ফাইনালি এক্ষেত্রে ফর ওয়ান ডাইমেনশনাল মোশন আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ। এখন দেখো, বস্তুটার মোশন যদি এক্স অক্ষ বরাবর না হয়ে বস্তুটার মোশন যদি অ্যালং পজিটিভ ওয়াই অ্যাক্সিস হতো, পজিটিভ ওয়াই অ্যাক্সিস হতো। আচ্ছা চলো এইভাবে আঁকি, তোমাদের এইভাবে আঁকা অভ্যেস হয়ে গেছে, সুবিধাজনক মনে হয় তাই এইভাবে আঁকলাম। যদিও অ্যাক্সিস আমি যেদিকে খুশি আঁকতে পারি, কোনো সমস্যা নেই। তো চলো, যদি এই বরাবর গিয়ে থাকে, এটা যদি আমরা অরিজিন ভেবে থাকি, এটা যদি পি বিন্দু ভেবে থাকি এবং এটা যদি ওয়াই অক্ষ ভেবে থাকি, তাহলে এই যে দূরত্বটা, সেই দূরত্বটা আমরা কোন অক্ষ থেকে কাটবো, সেইটা কাটবো আমরা ওয়াই অক্ষ থেকে। তাহলে ওয়াই আর ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি, জে ক্যাপ। তাহলে যদি আমরা এর পজিশন ভেক্টর বার করতে চাই তাহলে আর ভেক্টর ইকুয়াল টু হবে কত, ওয়াই জে ক্যাপ। যদি এটা জেড অ্যাক্সিস বরাবর থাকতো তাহলে সেক্ষেত্রে হতো আর ভেক্টর ইকুয়াল টু জেড কে ক্যাপ। তাহলে আমরা বুঝলাম যখন, তাহলে জেড অক্ষ বরাবর থাকলে আমরা লিখতাম কি, আর ভেক্টর ইজ ইকুয়াল টু জেড কে ক্যাপ, এটা আমরা লিখতে পারতাম। তাহলে আমরা বুঝলাম যে বস্তুর মোশন যখন একটা নির্দিষ্ট পার্টিকুলার ডাইরেকশনে হবে, সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হতে পারে। যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর হতো তাহলে আমরা আর ভেক্টর ইকুয়াল টু কি বলতাম, মাইনাস এক্স আই ক্যাপ, এটা বলতাম। তার মানে যখন মোশনটা হতো অ্যালং নেগেটিভ এক্স, তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর মুভমেন্ট হলে সেক্ষেত্রে আমরা আর ভেক্টর ইকুয়াল টু লিখতে পারতাম মাইনাস এক্স আই ক্যাপ। ঠিক একইভাবে আর এখানে আর ভেক্টর ইকুয়াল টু লিখতে পারতাম মাইনাস ওয়াই জে ক্যাপ, এখানে লিখতে পারতাম মাইনাস জেড কে ক্যাপ। তার মানে কোনো বস্তুর মোশন যদি একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর হয়ে থাকে, সেই সরলরেখাটাকে যদি আমরা এক্স অক্ষ বরাবর ভেবে নিই তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই অক্ষ বরাবর ভেবে নিলে বা জেড অক্ষ বরাবর ভেবে নিলে কি লিখতে পারি সেটা আমরা দেখলাম। অর্থাৎ ভেক্টোরিয়ালি কিভাবে প্রকাশ করতে পারি সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো চলো এবার টু ডাইমেনশনটাকে দেখে নেওয়া যাক। তাহলে আমরা বুঝলাম যে ওয়ান ডাইমেনশনে বা একমাত্রিক গতির ক্ষেত্রে কোনো বস্তুর অবস্থান বোঝানোর জন্য আমরা আর ভেক্টরকে এই সমস্ত বিভিন্ন ফর্মে লিখতে পারি। ওয়াই জে ক্যাপ আর ভেক্টর ইকুয়াল টু জেড কে ক্যাপ এই ফর্মে, বা আর ভেক্টর ইকুয়াল টু মাইনাস জেড কে ক্যাপ, আর ভেক্টর ইকুয়াল টু মাইনাস ওয়াই জে ক্যাপ, আর ভেক্টর ইকুয়াল টু মাইনাস এক্স আই ক্যাপ। তো এই ফর্মগুলো কোন ক্ষেত্রে প্রযোজ্য হলো, ওয়ান ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, অর্থাৎ বস্তু যখন একটি নির্দিষ্ট অক্ষ বরাবর যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে তার পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরকে আমরা কিভাবে বোঝালাম সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। এবার আসি টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, অর্থাৎ দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে। দ্বিমাত্রিক গতি বলতে কি বোঝায়, ধরে নি একটা পিঁপড়ে চলো ধরে নি এখানে একটা পিঁপড়ে রয়েছে, এই পিঁপড়েটা এই বোর্ডটার উপরে র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, এই বোর্ডটার উপরে পিঁপড়েটা র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, এই পথ বরাবর ধরে নি পিঁপড়েটা যাচ্ছে। তাহলে পিঁপড়েটা র্যান্ডামলি এই পথ বরাবর ঘুরে বেড়াচ্ছে বলে আমি ধরে নিয়েছি।
এবার যে কোনো মুহূর্তে এই বোর্ডের উপরে পিঁপড়েটা কোন জায়গায় রয়েছে সেটা জানার জন্য আমরা কি করব, প্রথম কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরে নিই একটা অরিজিন সিলেক্ট করব, কেননা যে কোনো ধরনের পরিমাপ করতে গেলে আমাদের একটা রেফারেন্স বা নির্দেশতন্ত্র লাগবে। তাহলে আমি ধরে নিলাম যে এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তাহলে আমি ধরে নিলাম যে এটা এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ। তাহলে পিঁপড়েটা কোন তলে মুভমেন্ট হচ্ছে? পিঁপড়েটার মুভমেন্ট হচ্ছে কোথায়? এক্স ওয়াই প্লেনে। তাহলে পিঁপড়ের মুভমেন্টটা হচ্ছে এক্স ওয়াই প্লেনে। তাহলে এক্স ওয়াই প্লেনে পিঁপড়েটা যদি মুভমেন্ট হয়ে থাকে তাহলে যে কোনো মুহূর্তে পিঁপড়ের গতির যে কোনো মুহূর্তে, পিঁপড়ে তো এই পথ বরাবর চলছে কন্টিনিউয়াসলি ধরে নিলাম আমি, তাহলে গতির যে কোনো মুহূর্তে ধরে নিই এখান থেকে পিঁপড়েটা স্টার্ট করেছিল, স্টার্ট করার কিছুক্ষণ পরে টি সময় পরে পিঁপড়েটা এই পি বিন্দুতে গিয়ে উপস্থিত হলো। তাহলে ধরে নিই এই পি বিন্দুতে পিঁপড়েটা উপস্থিত হয়েছে। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে সেটা দেখে নিই। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে পাবো? স্থানাঙ্ক মানে কি ভালো করে ভেঙে যদি ভাবো, স্থানাঙ্ক মানে কি? অবস্থান বোঝানোর জন্য যে অঙ্ক আমরা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় স্থানাঙ্ক। অঙ্ক মানে কি? ডিজিট। তার মানে মূল কথা, যে ডিজিটের সাহায্যে বা সংখ্যার সাহায্যে আমরা কোনো বস্তুর অবস্থানকে প্রকাশ করি সেটা হচ্ছে স্থানাঙ্ক। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে দেখি। পি বিন্দুর স্থানাঙ্ক হবে, দেখো এটা যদি আমরা মূল বিন্দু বা অরিজিন মনে করে থাকি, এটা যদি আমরা মূল বিন্দু বা অরিজিন বলে মনে করে থাকি, তাহলে দেখো এটার আমি একটা নাম দিলাম এ বিন্দু, এটার নাম দিলাম আমি বি বিন্দু। তাহলে তুমি দেখো এখানে ও এ ইকুয়াল টু তুমি লিখতে পারবে কি? এক্স অক্ষ থেকে কেটে নিচ্ছ, তাহলে ও এ মানে এক্স। ও বি মানে তুমি কি লিখতে পারবে? ও বি মানে তুমি লিখতে পারবে ওয়াই। তাহলে ও বি ওয়াই অংশ থেকে কেটে নিয়েছো, তাহলে ও বি ইকুয়াল টু তুমি লিখতে পারবে ওয়াই। আচ্ছা চলো, এবার ও এটাকে তুমি যদি ভেক্টর রূপে লেখো, ভালো করে বোঝো, ও এটাকে তুমি যদি ভেক্টর রূপে লেখো তাহলে কি লিখতে হবে? ও এ ভেক্টর। তাহলে ও এটাকে তুমি যদি ভেক্টর দিয়ে দাও তাহলে তুমি বাম পক্ষে ভেক্টর প্রয়োগ করেছো, ভেক্টর দিয়েছো, ডান পক্ষেও তোমার ভেক্টর দিতে হবে, তাই তো? তাহলে এখানে তুমি কি দেবে? এখানে তুমি দেবে এক্স ভেক্টর। তাহলে এখানে তুমি দেবে এক্স ভেক্টর, ঠিক আছে? আচ্ছা চলো, এবার এখানে হবে ওবি ভেক্টর যদি হয়ে থাকে তাহলে এখানে আমরা লিখব ওয়াই ভেক্টর, ঠিক আছে? তাহলে এখানে আমি লিখলাম ওয়াই ভেক্টর। এবার দেখো যদি এক্স ভেক্টর হয়ে থাকে তাহলে এক্স ভেক্টরটাকে আমরা যদি ভেঙে তার ইউনিট মানে তার ডাইরেকশন এবং তার ম্যাগনিটিউড অর্থাৎ মান এবং দিকে যদি এক্স ভেক্টরটাকে আমি ভেঙে ফেলি তাহলে কেমনভাবে লিখতে পারবো? তাহলে আমি লিখতে পারবো এক্স আই ক্যাপ, সিম্পল। এবং ওয়াই ভেক্টরটাকে যদি আমি তার মান এবং দিকে ভেঙে ফেলি তাহলে আমি লিখতে পারবো ওয়াই জে ক্যাপ। একটু আগেই আমরা দেখে এলাম এখান থেকে, তাই তো? তাহলে আমি পেলাম ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ভেক্টর হুইচ ইজ অলসো ইকুয়াল টু এক্স আই ক্যাপ। অ্যান্ড আমরা জানলাম ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু ওয়াই ভেক্টর which is also equal to y j cap। তাহলে এরকম ভাবে আমরা জেনে গেলাম। এবার আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ওপি ভেক্টরকে নির্ণয় করা, অর্থাৎ পি বিন্দুর কোনো এক মুহূর্তে অবস্থানকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা, অর্থাৎ পি বিন্দুর পজিশন ভেক্টরটাকে নির্ণয় করা বা অবস্থান ভেক্টরটাকে নির্ণয় করা। তাহলে পি বিন্দুর অবস্থান কোথায়? অরিজিন থেকে পি বিন্দু যে দূরত্বে রয়েছে সেটাই হচ্ছে পি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এখান থেকে আমি ধরে নিলাম, তাহলে এটা যদি আমরা ভেক্টরে প্রকাশ করি তাহলে এটাই হবে অবস্থান ভেক্টর। ধরে নিই এটা আর ভেক্টর, তাহলে এই আর ভেক্টরটাই হবে অবস্থান ভেক্টর। তাহলে দেখো
এই দিক বরাবর ওবি ভেক্টর যদি হয়ে থাকে তাহলে ওর সমান্তরালে এদিক বরাবর এটাও, এই যে ওবি ভেক্টরটা আমরা কি দিয়ে প্রকাশ করেছি, ওয়াই ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। চলো এগুলো মুছে দিই, কনফিউশন হয়ে যাবে। চলো তাহলে এই দিকেরটা আমরা কি পাবো, এই দিকেরটা আমরা পাবো ওয়াই ভেক্টর, তাই তো, ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ। সিমিলারলি এই দিকেরটা কি পাবো, এই দিকেরটাও পাবো এক্স ভেক্টর হুইচ ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ। তাহলে এইভাবে আমরা বুঝে গেলাম। এবার ওপি কে যদি আমরা ভেক্টরে প্রকাশ করতে চাই তাহলে খুব সিম্পল, আমরা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন সেটা ইউজ করব। তাহলে দেখো, ইউজিং ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন ইন ট্রায়াঙ্গেল ও এপি, তাহলে এই যে ওএপি ট্রায়াঙ্গেলটা রয়েছে সেখানে যদি আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র অর্থাৎ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন অ্যাপ্লাই করে থাকি, তাহলে আমরা কি লিখতে পারি দেখো, ও এ পি ত্রিভুজের ক্ষেত্রে দেখো ও এ এবং এপি এটা হচ্ছে অর্ডারলি টেকেন সাইড, অর্থাৎ সমক্রমে গৃহীত দুটো বাহু। তাহলে সমক্রমে গৃহীত দুটো বাহুর যোগফল বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সঙ্গে সমান হয়। তাহলে এখানে সমক্রমে গৃহীত দুটো বাহু কি, এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর হুইচ ইজ ইকুয়াল টু আর ভেক্টর, তাই তো। তার মানে আমরা বলতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু, তার মানে আমরা বলতে পারি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। বুঝতে পারলাম? তার মানে কিভাবে আমরা দ্বিমাত্রিক তলে কোনো বস্তুর অবস্থানকে আমরা প্রকাশ করব অবস্থান ভেক্টরের সাহায্যে। এই যে আর ভেক্টর সেটাকে আমরা কি বলি, পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। তাহলে কিভাবে কোনো বস্তুর অবস্থান দ্বিমাত্রিক তলে, আমরা দ্বিমাত্রিক তলে গতির ক্ষেত্রে বা কোনো একটা পার্টিকুলার প্লেনে গতির ক্ষেত্রে আমরা কিভাবে যে কোনো মুহূর্তে তার অবস্থান নির্ণয় করব ভেক্টরের সাহায্যে, সেটা আমরা রিপ্রেজেন্ট করলাম। তার মানে সেটা হলো কি, আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ হোয়েন দ্য বডি ইজ মুভিং ইন এক্স ওয়াই প্লেন। তার মানে বডি এক্স ওয়াই প্লেনে মুভ করছে বলে এখানে দুটো উপাংশ হলো এক্স এবং ওয়াই। এখন দেখো, বডি সবসময় যে এক্স ওয়াই প্লেনেই মুভ করবে তার তো কোনো মানে নেই, বডি ওয়াই জেড প্লেনেও মুভ করতে পারে। তাহলে বডি ওয়াই জেড প্লেনেও মুভ করতে পারে, বডি এক্স জেড প্লেনেও মুভ করতে পারে। তাহলে বডিটা ওয়াই জেড প্লেনেও মুভ করতে পারে, আবার এক্স জেড প্লেনেও মুভ করতে পারে। তাহলে যদি সে এক্স জেড প্লেনে মুভ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেটা দেখার চেষ্টা করি। when the body is moving in yz plane, moving on yz plane, তখন আমরা উপাংশ কি কি পাচ্ছি, yz প্লেনে যদি কোনো বডি মুভ করে তাহলে ভালো করে তুমি হিসাব করে দেখো, একটা অংশ এটা যদি আমরা y বলে থাকি তাহলে এটা আমাদেরকে z বলতে হবে, তাই তো। তাহলে সেক্ষেত্রে আমরা যে কোনো একটি বিন্দু পি বিন্দু যদি এখানে নিয়ে থাকি তাহলে সেই পি বিন্দুটাকে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে এই অংশটা পাবো ওয়াই, এখান থেকে এই অংশটা কি পাবো জেড, তাই তো। তার মানে এটাকে যদি ভেক্টোরিয়ালি আমরা লিখতে চাই তাহলে লিখতে হবে ওয়াই জে ক্যাপ, এটাকে আমরা ভেক্টোরিয়ালি লিখতে চাইলে লিখতে হবে জেড কে ক্যাপ, তাই তো। তাহলে এবার ভেক্টরের নিয়মে যদি এদেরকে আমরা যোগ করি তবেই আমরা এই ওপি ভেক্টরটাকে পেয়ে যাব। তাহলে এক্ষেত্রে ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর যদি আমরা ধরে নিই তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ইকুয়াল টু আমরা কি পাবো, এই যে সমক্রমে গৃহীত দুটো বাহু আমরা নেব, তাহলে ও এ ভেক্টর প্লাস এপি ভেক্টর ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর। তার মানে আমরা বলতে পারি ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়ে গেল। তাহলে ওপি ভেক্টর ইকুয়াল টু y j cap plus z k cap. Similarly, when the body is moving on x y মানে x z plane তখন আমরা কি লিখতে পারবো, then r vector equal to x I cap plus z k
কে ক্যাপ। তাহলে দেখো যখন এক্স জেড প্লেনে আছে তখন ওয়াই এর ভ্যালু 0, সেই জন্য এখানে ওয়াই কম্পোনেন্টটা আসেনি, তাই তো। যখন ওয়াই জেড প্লেনে চলছে তখন এক্স কম্পোনেন্ট 0, সেই জন্য এখানে এক্স পার্টটা আসেনি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেলাম আর ভেক্টর ইকুয়াল টু ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। এখান থেকে আমরা পেলাম আর ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে আমরা দ্বিমাত্রিক এবং একমাত্রিক দেশে কিভাবে ভেক্টরকে মানে পজিশন ভেক্টরকে প্রকাশ করব সেটা আমরা শিখে গেলাম। তাহলে এবার আমাদের শিখতে হবে ত্রিমাত্রিক দেশে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব। ত্রিমাত্রিক দেশে ভেক্টরকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে। তাহলে সেটা বুঝতে গেলে আমাদের একটুখানি ডেমনস্ট্রেশনের কিন্তু প্রয়োজন হবে, ঠিক আছে। তাহলে সেটা বোঝার জন্য আমাদের কি হবে, একটা ডেমনস্ট্রেশনের প্রয়োজন হবে। এবং সেটা করার জন্য আমি এটাই চাইলে ইউজ করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি নতুন একটা ছবি আঁকছি, সেটা এঁকে আমি ত্রিমাত্রিক দেশে কিভাবে স্থানাঙ্কটা নির্ণয় করব সেটা আমরা নির্ণয় করছি, ঠিক আছে। কিন্তু একটা কথা, যখন ত্রিমাত্রিক দেশে নির্ণয় করব তখন কমপ্লিট কনসেন্ট্রেশন কিন্তু এখানেই থাকতে হবে। একটুখানি মিস করলেই তবে তুমি কোনোভাবেই পুরো বিষয়টা বুঝতে পারবে না। তার কারণ কি, আমরা দ্বিমাত্রিক তলে, বোর্ডের যে তলটা রয়েছে সেটা তো একটা দ্বিমাত্রিক তল, 2 ডাইমেনশনাল প্লেন। একটা 2 ডাইমেনশনে কখনো হায়ার ডাইমেনশন আমরা লোয়ার ডাইমেনশনে আঁকতে পারবো না, অর্থাৎ আমাদেরকে বুঝে নিতে হবে, কল্পনা করতে শিখতে হবে। তাহলে আমরা যেহেতু দ্বিমাত্রিক তলে একটা ত্রিমাত্রিক চিত্র আঁকতে চলেছি, সেহেতু সেটা বোঝা একটু হলেও শক্ত লাগতে পারে, কিন্তু ভিজুয়ালাইজ করতে হবে, জিনিসটাকে কাল্পনিকভাবে বোঝার চেষ্টা করতে হবে। যদিও কল্পনা করাটা খুব সহজ হয়ে যাবে যখন আমরা ডেমনস্ট্রেট করব বিষয়টা। তো ঠিক আছে, আমরা ডেমনস্ট্রেশনের মাধ্যমে বিষয়টা দেখানোর চেষ্টা করি। চলো, এবার একমাত্রিক দ্বিমাত্রিক দেশে তো বহু ঘুরে বেড়ালে, এবার ত্রিমাত্রিক দেশে ঘুরে বেড়াই। মানে কিরকম, উড়ে উড়ে বেড়াবো। তাহলে এবার আমি ধরে নিই আগে যে পিঁপড়েটা আমরা ব্যবহার করেছিলাম, এবার ধরে নাও পিপিলিকার মরার সময় চলে এসছে। তাহলে কি হবে, ডানা গজাবে, তাই তো, তোমাদের গজায় এই বয়সে। তো চলো, পিপিলিকার এখন যদি ডানা গজায় তাহলে সে আগুনে ঝাঁপ মারতে চলে যাবে। তাহলে পিপিলিকা যখন উড়ছে তখন সে কোথায় রয়েছে, মেঝেতে ওড়ে? মেঝেতে ওড়া যায় না, তাই তো। তাহলে কি হয়, স্পেসে ওড়ে, শূন্যস্থানে। তাহলে শূন্যস্থানে কোনো বস্তু যদি থাকে, তাহলে যদি আমরা এই দেয়ালের সাপেক্ষে ভাবি, তাহলে এই যে আমার হাতটা দেয়াল থেকে ওই দেয়াল থেকে কতটা দূরে, এই পাশের দেয়াল থেকে কতটা দূরে এবং নিচে থেকে কতটা উচ্চতায়, এই 3টে কোঅর্ডিনেট বা 3টে স্থানাঙ্কের সাহায্যেই আমরা সেই বস্তুর পার্টিকুলার টাইমে কোথায় রয়েছে সেই অবস্থানটা আমরা নির্ণয় করতে পারবো। তো চলো, ডানা গজা পিপিলিকাটা উড়লে কেমন হয় সেটা দেখার চেষ্টা করি। তো এইটা ডেমনস্ট্রেট করার জন্য পিপিলিকা না নিয়ে আমরা একটা বলকে ইউজ করব। একটা বল ধরো যে মুহূর্তে স্পেসে আছে, কোনো একটা শূন্যস্থানে কোনো একটা জায়গায় আছে, সেই মুহূর্তে শূন্যস্থানে থাকাকালীন বলটার পজিশন ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর আমরা কিভাবে প্রকাশ করব সেটাই আমরা বোঝার চেষ্টা করি। তো দেখো, এখানে ডেমনস্ট্রেট করার জন্য আমি একটা বল নিয়েছি, যেটা এই যে রেড কালারের যে দণ্ডটা রয়েছে সেই দণ্ডে আমরা আটকে রেখেছি, সঙ্গে একটা সুতো রেখেছি। এই সুতোটা সাহায্যে আমরা একটা বাহুকে বোঝানোর চেষ্টা করব, এই দণ্ড দ্বারাও আমরা একটা বাহুকে বোঝানোর চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে ধরে নাও যে এই যে বোর্ড রয়েছে সেই বোর্ডের তলে এই দিক বরাবর এক্স অক্ষ আছে এবং এদিক বরাবর ওয়াই অক্ষ আছে। তুমি ধরে নাও যে এদিক বরাবর এক্স অক্ষ আছে, এদিক বরাবর ওয়াই অক্ষ আছে, ঠিক আছে। এখন ধরে নাও যে একটা বল এরকম কোনো একটা জায়গায় আছে, ভালো করে দেখো, বলটা এরকম কোনো একটা জায়গায় আছে। তাহলে বলটা নিশ্চয়ই বোর্ডের তলে নেই। বোর্ডের তল বলতে আমরা কি এক্স ওয়াই প্লেন বলেছি, তাহলে এক্স ওয়াই প্লেনে বলটা নেই। তাহলে বলটা দেখো,
বলটা যে কোনো মুহূর্তে অবস্থান জানতে গেলে আমাদের এই বোর্ডের তল থেকে ওর উচ্চতা জানতে হবে। আর আমরা যদি এই যে ওয়াইটাকে একটা দেয়াল ভেবে নিই আর এক্সটাকে একটা দেয়াল ভেবে নিই, তাহলে এক্স থেকে কত দূরত্বে রয়েছে, ওয়াই দেয়াল থেকে কত দূরত্বে রয়েছে সেটা জানতে হবে। জানার পরে তারপর এই যে দেয়ালের কর্নার যেখানে ছেদ করেছে অর্থাৎ অরিজিন, সেই অরিজিন থেকে ও বিন্দু, অরিজিন থেকে এই বস্তুর অবস্থান যদি আমরা যোগ করি তবে যেটা পাবো সেটাই হবে অবস্থান ভেক্টর। মানে সহজ কথায় একটা জিনিস বুঝে নাও যে আমি যদি এই বস্তুটাকে এখানে রাখি, রেখে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করি এইভাবে, ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে কাজ করি, এখানে একে সেটে দেওয়ার ব্যবস্থা করি। আচ্ছা, দেখো দেখো আমি নির্ণয় করব এই বলটার অবস্থান, বলটা কোথায় রয়েছে সেটা আমি নির্ণয় করতে চাই। আমি মনে করলাম বলটা পি বিন্দুতে আছে, যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, ওখানে আমি এঁকে রেখেছি এক্স ওয়াই জেড। তাহলে এক্স কোনটা, ওয়াই কোনটা, জেড কোনটা সেটা তোমার প্রথমে জানার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স বলতে আমি এই অক্ষকে বুঝিয়েছি, ওয়াই বলতে আমি এই অক্ষকে বুঝিয়েছি, তাহলে জেড বলতে এখানে একটা অক্ষ রয়েছে যেটা তুমি কল্পনা করে নিতে পারো। তাহলে জেড কোথায় রয়েছে, বোর্ড থেকে বোর্ডের বাইরের দিকে, এদিকে রয়েছে ধনাত্মক জেড অক্ষ। ঠিক আছে, এটা তুমি মেনে নিলে। তার মানে এই যে সুতোটা রয়েছে সেই সুতোটার পরিমাপ যদি আমরা করি তাহলে ওটা কি হবে, জেড অক্ষ বরাবর পরিমাপ করছি, তাহলে ওটার ভ্যালু আমরা জেড এর সাহায্যে নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা ভালো। এবার এই যে বস্তুটা এখানে জেডটা তো আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে যদি এটাকে আমরা যোগ করি তাহলে দেখো কোন অক্ষের সমান্তরালে, ওয়াই অক্ষের সমান্তরালে, তাহলে এই যে দূরত্বটা সেটা কত হবে, সেটা হবে ওয়াই। ঠিক আছে, আচ্ছা এবার এখান থেকে যদি আমি এই যে রেখাটা দিয়ে এই অংশটা যোগ করি তাহলে এটা কোন অক্ষের সমান্তরালে গিয়েছি, এক্স অক্ষের সমান্তরালে, তাহলে এটা হলো এক্স। বুঝলাম? আচ্ছা, তারপরে আমি একটা কাজ করলাম, এখান থেকে এই আমাদের অরিজিনটাকে যোগ করলাম। আমাদের উদ্দেশ্য কি ছিল, তাহলে দেখো এটা এক্স হলে এটার ভ্যালু কত হবে, এক্স হবে। আমাদের উদ্দেশ্য ছিল আমরা এই যে রেড কালারের যে দণ্ডটা রয়েছে সেই দণ্ডের দৈর্ঘ্য কত সেটাই যদি নির্ণয় করতে পারি এবং সেই দৈর্ঘ্যটাকেই যদি আমরা ভেক্টরে প্রকাশ করতে পারি তাহলেই এই যে স্মাইলিটা বা এই যে বলটা কোন অবস্থানে রয়েছে সেই অবস্থান ভেক্টরটা আমরা পেয়ে যাব। তাহলে দেখো এটাকে আমরা কি বলেছি, এটাকে আমরা বলেছি এক্স, এটা ওয়াই, এবং এটা যদি এক্স হয়ে থাকে তাহলে এটাও এক্স, এটা ওয়াই হয়ে থাকলে এ পাশেরটাও ওয়াই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এবার তুমি খুব সিম্পলি ভাবার চেষ্টা করো যে যদি এটাকে আমরা ভেক্টর বলে থাকি তাহলে এক্স এর মাথায় আমাদের একটা ভেক্টর বলতে হবে। এটা যদি আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস পরিমাপ করে থাকি তাহলে এটাকে আমরা ওয়াই ভেক্টর বলতে পারি, তাই তো? তাহলে এটা যদি এক্স ভেক্টর এবং এটা ওয়াই ভেক্টর হয় এবং এই যে ত্রিভুজটা হলো তলের ওপরে যে ত্রিভুজটা তৈরি হয়েছে সেই ত্রিভুজের ক্ষেত্রে আমি যদি মনে করি যে এই দুটো সমক্রমে গৃহীত বাহু, তাহলে এটা বিপরীতক্রমে গৃহীত বাহু, তাহলে এটাই এই যে দুটো ভেক্টর এক্স ভেক্টর এবং ওয়াই ভেক্টর তার যোগফলকে প্রকাশ করে, তাই তো? আচ্ছা, আর এটা কি প্রকাশ করে, এটা জেড ভেক্টরকে প্রকাশ করে। তাহলে তুমি ভালো করে দেখো
এদিকে যদি এই সুতো বরাবর উপরের দিকে তুমি অ্যারো ভাবো, তাহলে এই বোর্ডের এদিক থেকে একটা অ্যারো গেল, এখান থেকে একটা গেল, তাহলে এই দুটো সেম অর্ডারে এলো না? তাহলে সেম অর্ডারে, তাহলে এখান থেকে এই ডাইরেকশানে নিলে আমরা কি পাবো? এখান থেকে এই ডাইরেকশানে হলে আমরা কি পেয়ে যাব? আমরা এই পজিশন ভেক্টরটাকে পেয়ে যাব। কেননা এই যে এখান থেকে এখানে গেলাম, তারপর এখান থেকে এখানে উঠলাম, সমক্রমে গৃহীত দুটো বাহু। তাহলে দেখো, এটা যদি এক্স ভেক্টর হয়, এটা ওয়াই ভেক্টর হয়, তাহলে এটা কি হবে? জেড ভেক্টর হবে, তাই তো? তাহলে এটা কি পাওয়া যাবে? এটাকে যদি আমরা আর ভেক্টর বলে থাকি, তাহলে আর ভেক্টর হয়ে যাবে এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর প্লাস জেড ভেক্টর, তাই তো? এবার যদি আমরা ইউনিট ভেক্টর মানে মান এবং দিকের নিরিখে এদেরকে লেখার চেষ্টা করি, তাহলে আমরা কি বলতে পারবো? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, হয়ে গেল। তাহলে এটাই আমাদের হলো ত্রিমাত্রিক দেশে পজিশন ভেক্টর অর্থাৎ অবস্থান ভেক্টর। তাহলে 3 ডাইমেনশনালি জিনিসটাকে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে? চলো এবার আমরা একটা কাজ করি। তাহলে ত্রিমাত্রিক দেশে ভেক্টরটা কিভাবে হলো সেটা আমরা বুঝতে পারলাম। এইবার এই যে ত্রিমাত্রিক যে ব্যাপারটা আমরা বোঝানোর চেষ্টা করলাম, সেটা দ্বিমাত্রিক তলে আমরা বোঝানোর চেষ্টা করি। দেখো এখানে আমরা একটা চিত্র অঙ্কন করেছি, সেই চিত্র থেকে বোঝানোর চেষ্টা করি। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ওপি ভেক্টরটাকে নির্ণয় করা, ঠিক আছে? তাহলে তোমরা দেখেছো পি বিন্দু থেকে যদি আমরা একটা লম্ব টানি, সেটা এক্স ওয়াই তলে পড়েছিল। এই যে পি বিন্দু থেকে আমি যে লম্বটা টেনেছিলাম সেটা আসলে এই সুতো দ্বারা বুঝিয়েছিলাম আমি। তাহলে এই সুতোটাই কিন্তু আমাদের ওই পিবির সঙ্গে সমান, ঠিক আছে? তাহলে এই সুতোটা পিবির সঙ্গে সমান। তাহলে এই সুতোটার দৈর্ঘ্য কোন অক্সিস বরাবর মাপছিল আমরা? জেড অ্যাক্সিস বরাবর। তাহলে এটা কি হবে? এটা হবে জেড। যদি ভেক্টরিয়ালি লিখি তাহলে সেই জেডটা কি হবে? এদিক থেকে ওই দিকে পরিমাপ করব আমরা। তাহলে দেখো এখানে জেড এঁকেছি, তাহলে এদিক থেকে এদিকে পরিমাপ করব, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো পরিমাপ করছি কোন অ্যাক্সিস বরাবর? এক্স অ্যাক্সিস বরাবর। তাহলে এটা হলো এক্স ভেক্টর, ঠিক আছে? আচ্ছা, এটা কোন বরাবর পরিমাপ করছি? ওয়াই বরাবর। তাহলে এটা হলো ওয়াই ভেক্টর। বুঝলাম। তাহলে এটা যদি ওয়াই ভেক্টর হয়ে থাকে তাহলে এটাও হবে ওয়াই ভেক্টর। এটা যদি এক্স ভেক্টর হয়ে থাকে তাহলে এটাও হবে এক্স ভেক্টর, তাই তো? এবার তুমি ভালো করে বোঝো। এবার আবার তুমি এখানে চলে এসো। এখানে চলে এসে তুমি কি দেখতে পেলে? এক্স এবং ওয়াই সমক্রমে গৃহীত। ঠিক তাই এখানেও এই এক্স এবং ওয়াই সমক্রমে গ্রহণ করলাম। দেখো এক্স এবং ওয়াই পরস্পরের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণ করে রয়েছে, কিন্তু এখানে দেখে এক্স আর ওয়াই এর মধ্যে এই যে কোণটা দেখে তুমি কি বলতে পারছো 90 ডিগ্রি? বলতে পারছো না, কিন্তু কল্পনা করে নিচ্ছি ওটা 90 ডিগ্রি আমরা। তার কারণ আমরা ত্রিমাত্রিক দেশে যখন ভেবে নেব, আইডিয়ালি যখন আমরা ভাববো, তুমি যদি এটা দেখো এর সঙ্গে ওটা ভিজুয়ালাইজ করো, তাহলে বুঝতে পারবে যে এটা দেখতে 90 ডিগ্রি মনে না হলেও ওটা 90 ডিগ্রি। এবার কেন 90 ডিগ্রি মনে হচ্ছে না? কারণ এটা দ্বিমাত্রিক তল বোর্ড, তাতে আমরা ত্রিমাত্রিক চিত্র এঁকেছি সেই জন্য। আচ্ছা, তাহলে এটা যদি এটা এই যে সমক্রমে যদি আমরা গৃহীত বাহু বলে থাকি, তাহলে এটাকে আমরা বলতে পারবো কি? এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। এখন এই যে ত্রিভুজটা পাওয়া গেল ও বিপি, ট্রায়াঙ্গেল ও বিপি, এই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি দেখতে পাচ্ছি? দেখো ওবি এবং বিপি, অর্থাৎ ওবি ভেক্টর প্লাস বিপি ভেক্টর ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু ওপি ভেক্টর, তাই তো? তাহলে ওপি ভেক্টরটাই পজিশন ভেক্টর, যেটা আমরা আর ভেক্টর বলেছি। তাহলে ওপিটা পজিশন ভেক্টর, যেটাকে আমরা আর ভেক্টর বলেছি। তাহলে এবার ওবি ভেক্টর মানে আমরা কি লিখতে পারবো? ওয়াই ভেক্টর। বিপি ভেক্টর মানে কি বলতে পারবো? ওবি ভেক্টর আমরা লিখলাম, সরি, ওবি ভেক্টর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো? ওবি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর। বিপি ভেক্টর আমরা কি লিখতে পারবো? জেড ভেক্টর। তার মানে আর ভেক্টরকে যদি আমরা মান এবং দিকের নিরিখে লিখি, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয়ে গেল। তাহলে আমরা খুব সিম্পলি এই আর ভেক্টর ইকুয়াল টু কি পেয়ে গেলাম? আর ভেক্টর ইকুয়াল টু পেয়ে গেলাম এক্স ভেক্টর প্লাস ওয়াই ভেক্টর
প্লাস জেড ভেক্টর, ঠিক আছে, বা এক্স আই ক্যাপ প্লাস বা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ আর ভেক্টর ইকুয়াল টু তাহলে ত্রিমাত্রিক দেশে অবস্থান ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব সেটা আমরা শিখলাম। আশা করি এই ডেমনস্ট্রেশন থেকে তোমাদের স্পষ্ট হয়েছে যে এক্স্যাক্টলি কিভাবে আমরা এই ভেক্টরটাকে নির্ণয় করতে পারি। এরপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই আমার কাছে জিজ্ঞাসা করতে পারো। তো দেখো এইটা আমরা ফাঁকা রেখেছিলাম, তাহলে এক্ষেত্রে ওসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ওসি ইকুয়াল টু এ বি ইকুয়াল টু ওয়াই, ওএ ইকুয়াল টু সিবি ইকুয়াল টু এক্স, ওডি ইকুয়াল টু বিপি ইজ ইকুয়াল টু জেড। খুব সুন্দর করে এই জিনিসটা টুকে রাখবে এবং এই জিনিসটা বললাম সেটা মাথায় রাখবে। আশা করি তুমি ত্রিমাত্রিক দেশে ভেক্টরের অবস্থান নিয়ে কোনো রকম কনফিউশন তোমার মধ্যে নেই এবং থাকা উচিত নয়। যদি এর পরেও কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলেও জানিও, আর প্রয়োজন হলে তবে অবশ্যই কমেন্টে জানিও যে কি আমার এক্সট্রা বলে দিলে আরও ভালো হতো, তো সেইভাবে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা হয়তো একটু লেন্দি হয়ে গেল, কিন্তু এই যে টপিকটা সেই টপিকটা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে গেলে এইটুকু সময় তোমাকে দিতেই হবে বাবা, শর্ট টাইমে কিছু সম্ভব নয়। তো তোমার চেষ্টা করতে হবে পুরো কনসেন্ট্রেশন দিয়ে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করা। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।